বন্ধুগণ, আজ আমি এসেছি প্রাচীন প্রত্নক্ষেত্র দেবলগড়। দেবলগড় গাংনাপুর থানার দেবগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। নদিয়া জেলার অন্যতম মহকুমা শহর রানাঘাট থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। বন্ধুগণ, যেখানে একসময় বিরাজ করত এক উন্নত মানের প্রাচীন সভ্যতা, এখনও সেখানে প্রকুর সংস্কার করতে গিয়ে উঠে আসে গুপ্ত যুগের সোনা রূপার মুদ্রা। বাড়ির ভিত কাটতে গিয়ে উঠে আসে নবম দশক তথা পাল সেন যুগের বুদ্ধ মূর্তি। জমি চাষ করতে গিয়ে চাষির লাঙ্গলের ফলায় উঠে আসে শিলমোহর, রোমান পানপাত্র প্রভৃতি মূল্যবান ঐতিহাসিক নিদর্শন। গাঙ্গেয় উপত্যকায় একমাত্র দেবলগড়েই রোমান পানপাত্র বা অ্যাম্পোরা পাওয়া গেছে। দেবলগড় সভ্যতা আবিষ্কারের ক্ষেত্রে যার সবচেয়ে বড় অবদান এবং আন্তরিক প্রচেষ্টা ছিল, তিনি হলেন ভূগোলের শিক্ষক ডক্টর বিশ্বজিৎ রায়। গঙ্গার একটি শাখা নদী হল মরালি। মরালি এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে ইছামতিতে গিয়ে মিলিত হয়েছে। এই মরালির গতিপথ নিয়ে গবেষণা করতে এসে সন্ধান পেয়ে গেলেন দেবলগড় প্রত্নক্ষেত্র। বিশ্বজিৎবাবু ভূগোলের মানুষ, আর ভালোবেসে ফেললেন ইতিহাসকে, আর সেই ভালোবাসা এবং অক্লান্ত পরিশ্রমে খুঁজে বের করলেন একটি গুরুত্বপূর্ণ প্রাচীন সভ্যতা। স্থানীয় মত অনুসারে এখানে দেবপাল বা দেবল রাজার রাজধানী ছিল বলে উপকথা প্রচলিত রয়েছে। তবে সন্ধ্যাকর নন্দীর রামচরিত মানস সূত্রে জানা যায়, দ্বিতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করার জন্য বাংলায় যে 12 জন, মতান্তরে 15 জন সামন্ত রাজার সাহায্য নিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন দেবগ্রামের শাসক বিক্রমজয় বা বিক্রমজিৎ। এখানেই গভীর পরীক্ষা বেষ্টিত বিক্রমজয়ের বিশাল দুর্গপ্রাসাদ ও রাজধানী ছিল। সামনের এই প্রাচীন পুকুর সংস্কার করতে গিয়েই উঠে এসেছে গুপ্ত যুগের অর্থাৎ সমুদ্রগুপ্তের সময়কার বিনা বাদনরত স্বর্ণ ও রৌপ্য মুদ্রা সহ বিভিন্ন ধরনের প্রাচীন মূল্যবান প্রত্ন সামগ্রী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সমতল থেকে প্রায় 70 থেকে 80 ফুট উঁচু ঢিপির ওপরে। আসলে তৎকালীন সময়ে এই ঢিপি ছিল রাজপ্রাসাদের ওয়াচ টাওয়ার, যা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাজপ্রাসাদের চারিপাশে 4টি এমন ওয়াচ টাওয়ার ছিল, যার ওপর দাঁড়িয়ে শত্রুপক্ষের গতিবিধির ওপর নজরদারি চালানো হতো। এখন জঙ্গলে ঢেকে গেছে, তাই এটা কত উঁচু ছিল সেটা বোঝানো সম্ভব হচ্ছে না। সেন সম্রাট লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন নামে যে 5 জন মহান সাহিত্যিক ছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন ধৈ। সাহিত্যিক ধৈ তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ প্রবন্ধুত কাব্যে ত্রিবেণী সংগ্রামের উত্তরে যে সমৃদ্ধ নগরীর কথা উল্লেখ করেছেন, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার মন্তব্য করেন, সেই নগরী দেবগ্রাম বা দেবলগড় হওয়াটাই স্বাভাবিক। প্রায় 31 হেক্টর আয়তন জুড়ে অবস্থান করছে এই বিশাল বনভূমি। বনভূমির সেগুন, আকাশমণি, জারুল, হিজলের নীল ছায়ায় আবৃত উঁচু উঁচু ঢিপি বা ওয়াচ টাওয়ার। এই ধরনের ওয়াচ টাওয়ার আমি দক্ষিণ দিনাজপুরের বান রাজার রাজধানী বানগড়েও দেখেছিলাম। এই বনভূমি আর ঢিপির নিচে লুকিয়ে আছে কত না অজানা রহস্য, ইতিহাসের গল্পকথা, প্রত্ন সামগ্রী। কোনো দক্ষ প্রত্ন বিশেষজ্ঞ উৎখননকারী দলের খোঁড়াখুঁড়িতেই মিলতে পারে হাজারো কৌতূহল এবং অজস্র জিজ্ঞাসার উত্তর। দেবলগড়ের দুর্গ প্রাকারের আয়তন দেখে সহজেই অনুমান করা সম্ভব, এখানে কোনো স্থানীয় শাসক তো নয়ই, বরং কোনো সার্বভৌম রাজশক্তির অস্তিত্ব ছিল। তবে আশ্চর্যের বিষয়, কবে কিভাবে দেবগ্রামের মতো সমৃদ্ধ নগরী ধ্বংস হয়ে গেল বা এখানকার রাজশক্তির পরিণতি কি হলো, তা আজও রহস্যাবৃত। ত্রয়োদশ শতকের শুরুতে বাংলায় মুসলিম শাসন আরম্ভ হওয়ার পরই দেবলগড়ের পরিণতি বিষয়ে ইতিহাস
নীরব ভূমিকা পালন করেছে। দেবলগড় প্রত্নক্ষেত্র পরিদর্শন করে গেছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা, এসেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপকগণ। দেবগ্রামে যে সকল মূল্যবান ঐতিহাসিক নিদর্শন পাওয়া গেছে সেগুলি নিয়ে শিক্ষক ডক্টর বিশ্বজিৎ রায় মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং স্থানীয় চিত্তরঞ্জন বিশ্বাস মহাশয়ের সহযোগিতায় চিত্তবাবুর বাড়িতে একটি ঘরে সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে। আমি দুঃখিত আপনাদের সেই প্রত্নসামগ্রী সহ জাদুঘরের অভ্যন্তরভাগ ভিডিও করে দেখাতে পারছি না, কারণ প্রত্নবস্তুর ফটো তোলা নিষেধ রয়েছে। যা দেখছেন এগুলো সবই গুগল মারফত আমি পেয়েছি।